আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে অনেক ভালো রয়েছো। আজকে আমি তোমাদের সময় উপযোগী একটি এপিসোড নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে শেষ মুহূর্তে কয়েকদিনে তোমরা ফিজিক্সের যে টপিকগুলো না দেখলেই নয়, অবশ্যই এই টপিকগুলো একবার হলেও চোখ বুলিয়ে নিবে। সেই টপিকগুলো নিয়ে আজকে আমি হাজির হয়েছি যে কোন টপিকগুলো পড়লে তোমরা শেষ মুহূর্তে প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আর একটা কথা বলে রাখি, এই 2 দিন যে আছে, এই কয়েকদিনে তোমাদের অবশ্যই তোমরা যদি হুবহু প্রশ্ন কমন পেতে চাও, বারবার বলতেছি এটা আমার অনেক কাজে দিয়েছিল এবং হুবহু আমি সব মিলে 4 থেকে 5টা প্রশ্ন হুবহু কমন পেয়েছিলাম। সেটি হচ্ছে তোমাদের বলে রাখি, এটার যে কতটা গুরুত্ব সেটা তোমরা এক্সামের দিন আসলে বুঝতে পারবে যারা করে যাবে রিয়েলি। সেটা হচ্ছে বারবার বলতেছি যে বিগত 10 বছরের, একবারে 2001 বলতেছি না, বিগত 10 বছরের প্রশ্ন তুমি সমাধান করবে। আজকে থেকে শুরু করো, তাহলে 10 বছরে আগের তো 30টা করে কোশ্চেন থাকতো টোটালি, তুমি যদি হিসাব করো প্রায় 1200 এমসিকিউ। তুমি যদি প্রবাবিলিটি করে থাকো তাহলে তুমি দেখো, তুমি যদি 1200 এমসিকিউ সমাধান করে যাও, আলটিমেটলি তোমার কোনো না কোনোভাবেই কোনো অ্যাঙ্গেল থেকে কিন্তু কমন পড়ে যাবে ভাই। তুমি যদি আরও 10 সালের ওদিকে আরও পারো আরও বেটার। বাট তুমি যদি এই 10টা মডেল টেস্ট করতে পারো, ঢাকা ইউনিভার্সিটির যে কোশ্চিন ব্যাংকটি আছে, এই 1200 কোশ্চিন তুমি যদি করে যেতে পারো, বিলিভ মি অর নট, তুমি কোনো না কোনো অ্যাঙ্গেলে তোমার প্রত্যেকটা কোশ্চিন চেনা জানা মনে হবে, যে এরকম কোশ্চিন মনে হয় আমি করছি, এই রিসেন্ট করছি, এরকম মনে হবে। তো সবচেয়ে বেশি উপযোগী যেটা হবে তোমাদের লাস্ট 10 ইয়ার্সের কোশ্চেন তোমরা এই কয়েকটা দিন, এখন ভাই বই হাতে নেওয়ার কোনো দরকার নেই। আমি লাস্ট 2 দিন আমি যে কাজটি করেছিলাম, একটা খাতা ছিল, কলম ছিল আর কোশ্চিন ব্যাংকটা ছিল। কোনটা? ঢাকা ইউনিভার্সিটির কোশ্চিন ব্যাংকটা। আর আশেপাশে কিছুই ছিল না, কারণ ভাই যা পড়ার তুমি তো পড়েই নিয়েছো। এখন জাস্ট স্পিডটাকে বাড়াও, কোশ্চিন সমাধান করার যে দক্ষতাটা সেটাকে বাড়াও। জাস্ট এইটা তোমার হবে প্রধান লক্ষ্য এখন, ওকে? যদি প্রশ্ন তুমি হুবহু কমন পেতে চাও, যেটা ঢাকা ইউনিভার্সিটি প্রতিবারেই কিন্তু হয়ে থাকে, ওকে? কারণ হিউজ পরিমাণ কোশ্চেন অলরেডি হয়ে গিয়েছে, আর নতুন করে কি কোশ্চেন করবে রে ভাই? ওইখান থেকেই প্যাটার্নের পরিবর্তন হবে না, ওই প্যাটার্নগুলো থেকেই হবে, হুবহু কোশ্চেন তো পেয়েই যাবা, ওকে? তো চলো দেখি তোমরা কি টপিকগুলো পড়বে। প্রথমে এক অধ্যায়টা দিলাম না, এক অধ্যায় থেকে তোমরা বিগত যে কোশ্চেনগুলো এসেছে ওইটা দেখলেই হবে। ওই যে তোমার আয়তনের ত্রুটি থাকে, তারপরে যে লেন্থ বা এককের মাত্রা যে একটা প্রশ্ন এসেছে, ওগুলো দেখলেই তোমরা পারবে বিগত বছরের। আর ভ্যাক্টর থেকে তোমরা যে জিনিসগুলো পড়বে আমি একটু বলি। ডট গুণফল, ক্রস গুণফল কেমন যে বলবে যে এম এর মান কত হলে ভেক্টর দুটি পরস্পর লম্ব হবে, বা বি এর মান কত হলে ভেক্টর দুটি পরস্পর লম্ব হবে, বা ক্রস গুণফল 0 হবে, ডট গুণফল 0 হবে, এই দায়িত্ব জিনিসগুলো। এবং ভেক্টরের মধ্যবর্তী কোণ, এটা 3 স্টার, এটা সবচেয়ে বেশি আসার সম্ভাবনা আছে। সেটা আসতে পারে ডট গুণফল দিয়ে, অথবা আসতে পারে এরকম যে পি ও পি মানে দুটি বল এবং এদের লব্ধি যে কোনো একটি দ্বিগুণ হলে এদের মধ্যবর্তী কোণ কত, এই টাইপের আর কি অজানা রাশি দিবে, যাতে করে কাটাকাটি করে উভয় পাশে তুমি মধ্যবর্তী অ্যাঙ্গেলটা বের করতে পারো। আশা করি যারা কোশ্চেন ব্যাংক সলভ করেছে এই টাইপের কোশ্চেন সমাধান করেছে, ওকে? আর তারপরে আসি, তোমরা এই দুইটাকে আগে প্রায়োরিটি দেবে, দেন যদি তুমি টাইম পাও বা সময় থাকে, তুমি ক্ষেত্রফলের সূত্রগুলো একটু মুখস্থ করে যাবো, যাতে করে পরীক্ষা আসলে যাতে সূত্রটা মনে থাকে। কারণ সূত্রটা মনে থাকলে তুমি তো ক্রস গুণফল পারবাই, ডট গুণফল পারবাই। যেমন সামান্তরিকের যে ক্ষেত্রফল এরিয়া, এই ক্রস বি, তো এই সূত্রটা তোমার যদি মনে না থাকে তাহলে কিন্তু এখানে পারবে না। তাহলে সূত্রগুলো একটু দেখে আসবে, আর আপেক্ষিক বেগের অঙ্কগুলো যে সূত্রটা একটু হালকা করে দেখে নিতে পারো, ওকে? তাহলে মূল প্রায়োরিটি দেবে এটা, দেন যদি সময় থাকে এটা একটু দেখে নিবে। এবার সে গতিবিদ্যা। হ্যাঁ, গতিবিদ্যা এমন একটা চ্যাপ্টার ভাই, দেখো তোমার 15টা কোশ্চেন থাকবে, এমন বিষয় যে এই চ্যাপ্টার থেকে আমাদের সময় 3টা কোশ্চেন দিয়ে দিয়েছে। তাহলে কত প্রায়োরিটি দেয় চ্যাপ্টারটাকে, ডাবল ট্রিপল করেও দিচ্ছে। তার মানে কোনো চ্যাপ্টার থেকে কোশ্চেনে নেই, আর কোনো চ্যাপ্টার থেকে 3টা কোশ্চেনই হচ্ছে, ওকে? তার মানে এই চ্যাপ্টার থেকে প্রথম যে প্রায়োরিটি সবাই তোমরা জানো, গ্রাফ, ওকে? গ্রাফ থেকে প্রশ্ন আসবে, দেন প্রাস থেকে আসবে, তোমরা সবাই জানো, অ্যান্ড দেন কৌণিক বেগ ও ত্বরণ, কৌণিক ও বেগ ত্বরণ যে রিলেটেড সূত্রগুলো আমি দিয়ে দিয়েছি, এই সূত্রগুলো থেকে তারা প্রশ্ন গুছিয়ে করে। আর প্রাসের 3টা ক্যাটাগরি আছে তোমরা জানো, এই ক্যাটাগরি, এই ক্যাটাগরি আর এই ক্যাটাগরি। এই সেকেন্ড ক্যাটাগরিটা থেকে তারা প্রশ্ন সব থেকে বেশি করে, কারণ সেকেন্ড ক্যাটাগরি থেকে কি সূত্র দুইটা খুব সহজ, এইচ ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার আর এক্স ইকুয়াল টু ভিটি, খুব সহজে উইদাউট ক্যালকুলেটর দ্বারা কিন্তু করা যায়, এমনভাবে মানগুলো দেওয়া যায়। অলরেডি আমি যেটা পরীক্ষা নিয়েছি, যে তোমাদের সাবজেক্ট ফাইনাল, এখানে কিন্তু এরকম একটা কোশ্চেন দিয়েছি, ওকে? দেখি একটা মডেল টেস্ট অলরেডি তৈরি করেছি, বাট এটা কোশ্চেন আসলে অনলাইনে করা অনেক ভেজাল, ওইটা আমি সরাসরি পোস্ট করতে পারি একবারে কোশ্চেনটা, মডেল টেস্টের কোশ্চেনটা, দেখা যাক কী হয়। আচ্ছা, তো সবাই তোমরা যেটা বলতেছি, ডিইউ অ্যাডমিশন প্রিপারেশন এ ইউনিট যে গ্রুপটি আছে, আমার এফবি গ্রুপটি ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আশা করি তোমরা সবাই ওখানে অ্যাড হয়ে যাবে, এবং আমি যে গ্রুপের যে নিয়মিত পোস্ট করব এবং নিয়মিত আপডেটগুলো তোমরা এখানে পেয়ে যাবে, ওকে? তো এখানে পড়াশোনাটা আসলে একটু গোছানো ওয়েতে তোমরা এখন করবা। এই যে গ্রাফ, যেমন আমি একটু বলি তোমাদের, এই যে গ্রাফের যে প্রশ্নগুলো আমি এখানে সেট আপ করেছি, অলরেডি একটা এপিসোডে আমি বলেছি, বাট আজকে আমি দেখাবো তোমাদের। এখানে আমি সম্পূর্ণ গ্রাফগুলো, ঢাকা ইউনিভার্সিটিতে যে টাইপের গ্রাফগুলো আসে বারবার, এরকম কতগুলো গ্রাফ আমি শুধু গ্রাফেই রেখেছি এখানে। তো এগুলো যদি অলরেডি কেউ যদি বুঝে করে, তাহলে ইনশাল্লাহ আর গ্রাফ সম্পর্কিত তার কোনো প্রবলেম থাকবে না। অলরেডি যারা আমার গ্রাফের এপিসোডটি দেখেছে, আমি এখানে সমাধান করে দেবো শেষে, ভিডিও শেষে এটা আমি সম্পূর্ণগুলো সমাধান করে দিব। তো প্রতিবারই গ্রাফ থেকে একটা প্রশ্ন থাকে, আমি চাই না
তোমরা গ্রাফ থেকে আসা প্রশ্নটা মিস্টেক করো, যদি এই টাইপেরই হয় আর কি, ইনশাল্লাহ তোমাদের কোনো সমস্যা হবে না। তোমরা যে কোনো গ্রাফ রিলেটেড প্রবলেম তোমরা সলভ করতে পারবে। আর যাদের একবারই প্রবলেম তারা অবশ্যই আমার গ্রাফের যে এপিসোডটি আছে তোমরা এটা দেখে নিবে, 3 সেকেন্ডে যে কোনো গ্রাফ তুমি সমাধান করতে পারবে। অলরেডি যারা দেখেছে আমাকে কিন্তু অনেকেই পার্সোনালভাবে নক দিয়েছে এটা গ্রাফ ভিডিওটা দেখার পর, যে ভাই তারপরে আমার আর কোনো গ্রাফের সমস্যা হয় নাই। তো আমি সমস্যা নেই, এটা সমাধান করে দেবো আমি সম্পূর্ণগুলাই। সো এপিসোডের শেষে এটা আমি সমাধান করে দেবো। ওকে, আচ্ছা, তো চলো আমরা পরের ইয়াতে দেখি এবার। তাহলে এবার আসি প্রথমে গ্রাফ প্রাস, তো বললামই এই পার্টটা প্রাসের পড়বা, এবং কৌণিক বেগ ও ত্বরণের এই সূত্রগুলো একটু ভালো করে পড়বা। রিসেন্ট ইয়াগুলো থেকে এই টাইপটা থেকে অনেক প্রশ্ন হচ্ছে, এগুলোকে রিঅ্যারেঞ্জ করে। ওকে, তো এগুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, গতিবিদ্যা খুবই ইম্পর্টেন্ট। আমি বারবার বলতেছি যে জিনিসগুলো তোমরা অবশ্যই মিস্টেক যেন না করো, এই সূত্রগুলো অবশ্যই একটু দেখে যাবে। ওকে, আচ্ছা, নিউটনিয়ান বলবিদ্যা থেকে তোমাদের আমি যদি বলি, নিউটনিয়ান বলবিদ্যা থেকে একক মাত্রাগুলো খুব ভালোভাবে দেখবে, কারণ একক মাত্রা এখান থেকে যেইবারই একক মাত্রা হয় নিউটনীয় বলবিদ্যা থেকে একটু বেশি করার ট্রাই করে। কৌণিক ভরবেগ, টর্ক, জড়তার ভ্রামক এই একক মাত্রাগুলো দেখে যাবে। সংঘর্ষের যে জেনারেল সংঘর্ষের ম্যাথগুলো এসএসসি লাইফ থেকে যেগুলো করতেছে ওই টাইপেরগুলো দেখে যাবে। বলের ঘাতের যে সূত্রটা F × T mv - mu, এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট। বলের ঘাত থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। তারপর বিভিন্ন প্রকার জড়তার ভ্রামক আছে এই জায়গায়, যে ওই যে চাকতি আর এই সূত্রগুলো একটু জাস্ট মুখস্থ করে যাবে, যাতে আসলে যাতে পারো। ক্যালকুলেশন তো পারবো, বাট সূত্রগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট ফিজিক্সের ক্ষেত্রে, সূত্র জানা থাকলে মোটামুটি হয়ে যায়। ওকে, তো নিউটনিয়ান বলবিদ্যা থেকে এই জিনিসগুলো একটু পড়ে নেবে। কাজ শক্তি ক্ষমতা থেকে যদি বলি, কাজের বেসিক ধারণাটা একটু ক্লিয়ার করে রাখবে। কাজের যে বেসিক ধারণা বলতে আমি বুঝাচ্ছি যে কাজ কত ডিগ্রি অ্যাঙ্গেলে পজিটিভ নেগেটিভ, তার বৃত্তাকার পথে ঘোরালে যে কাজ হয় না, কাজের মান শূন্য হয়, পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরতে, সেখানে কাজ হচ্ছে না, এই যে জিনিসগুলো জেনারেল জিনিসগুলো। তারপর ইকে p²/2m, k = f/x, এই তিনটা সূত্র একটু ভালো করে দেখে নিবে, বিশেষ করে এটা ইকে = p²/2m, এই জিনিসটা একটু ভালো করে দেখে নিবে যে এখানে অনেক ইম্পর্টেন্ট। এটা ভরবেগের সাথে সম্পর্ক চায়। আর ক্ষমতার মাত্রা আর ক্ষমতার এই সূত্রটা একটু দেখে নেবে, P = F × V, এই সূত্র অনেকে ভুলে যায়, এই সূত্রটা একটু দেখে নেবে যে ক্ষমতার মাত্রা P = F × V। আর এখানে আরেকটা শর্টকাট সূত্র আছে, যেটা হচ্ছে x = hn+1, এটা হচ্ছে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তি দ্বিগুণ, এই টাইপের যে প্রশ্নটি আছে, যেখানে n হচ্ছে গতিশক্তি বিভব শক্তির কত গুণ। ওকে, এই জিনিসটা একটু দেখে নিবে। তারপরে মহাকর্ষ অভিকর্ষ, তো এই দুইটা অধ্যায় কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এগুলো থেকে প্রশ্ন থাকে। মহাকর্ষ ও অভিকর্ষ থেকে যদি দেখি, জি এর একক মাত্রা, এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। একক মাত্রা এই যেমন এখানে একটা বললাম, একক মাত্রা কোনটা, কৌণিক ভরবেগ, টর্ক, জড়তা, এগুলো থেকে আসে। অথবা জি এর একক মাত্রা চায় যে মহাকর্ষ ধ্রুবক, এবং কেপলারের 3টা সূত্র একটু দেখে নিবে হালকা অ্যাডজাস্ট করে, কারণ এই দুইটাই কিন্তু রিটেনে এসেছিল, তোমরা জানো কি না। একটা জগন্নাথ ইউনিভার্সিটিতে রিটেন এসেছিল, কেপলারের সূত্রগুলো লিখতে বলেছিল, আর একটা জি এর একক মাত্রা বের করতে বলেছিল রাজশাহী ইউনিভার্সিটিতে, অনেক ইম্পর্টেন্ট। তারপর G = gm/r², এখান থেকে প্রশ্ন আসবে। আরেকটা জিনিস বলে দিই, যে সমানুপাতিক ব্যস্তানুপাতিক সম্পর্কগুলো থেকে প্রতিবার ঢাকা ইউনিভার্সিটি প্রশ্ন করে, বিকজ অফ তোমরা জানো কি না যে এই সমানুপাতিক ব্যস্তানুপাতিক করার কারণটা হচ্ছে উইদাউট ক্যালকুলেটর খুব সহজেই করা যায়। যেমন এই প্রশ্নটা আমি কেন দিলাম, যেখান থেকে প্রশ্নটা করবে, এখান থেকে এইভাবে প্রশ্ন করবে, G2/G1 m2/m1 অ্যান্ড দেন r1/r2², যে বলবে কোনো একটি গ্রহের আরেকটি গ্রহের ব্যাসার্ধের দ্বিগুণ, ভর 4 গুণ হলে তাদের জি এর অনুপাত কত, লাইক দ্যাট, এরকম করে চাবে। এরকম করে কিন্তু প্রতিবারের প্রশ্ন চায়। এবং যদি ঘনত্ব রিলেটেড হয়, তাহলে G = 4/3π r যে সূত্রটা আছে, এখানে কিন্তু জি এর সাথে আবার আর এর সমানুপাতিক সম্পর্ক, যদি ঘনত্ব রিলেটেড হয়, লাইক দ্যাট, এরকম টাইপের প্রশ্নগুলো একটু করে রাখবে। যে সমানুপাতিক ব্যস্তানুপাতিক নিয়ে আমার একটা এপিসোড আছে, যে অ্যালগরিদমের মাধ্যমে কীভাবে এমসিকিউ সমাধান করা যায়, সমানুপাতিক ব্যস্তানুপাতিক এই জাতীয় এমসিকিউগুলো, শুধু খালি ওই জাতীয় এমসিকিউগুলোই আমি সমাধান করে দিয়েছিলাম। আশা করি সেই ভিডিওটি তোমরা দেখে নেবে, যে অ্যালগরিদমের মাধ্যমে কীভাবে এমসিকিউ সমাধান করা যায়। ওই ভিডিওটি দেখলে তোমরা এই জাতীয় এমসিকিউগুলো আর কখনই প্রবলেম হবে না, যে কোনো এমসিকিউ তোমরা সমাধান করতে পারবে। ওকে, আর বিভিন্ন স্থানে জি এর মানের সূত্রগুলো একটু মনে রাখবে, যে উপাংশে, উচ্চতায়, গভীরে, এই ডিরেক্ট এগুলো সূত্র আসতে পারে, বা লাইক দ্যাট কিছু মান দিয়ে আসতে পারে। ওকে, আচ্ছা, এবার আসি পদার্থের গাঠনিক দ্রব্যের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ইয়াঙ্কের গুণাঙ্ক। বারবার আমি বলি যে ইয়াঙ্কের গুণাঙ্ক থেকে প্রশ্ন আসবে এবং এসে থাকে। তবে ইয়াঙ্কের গুণাঙ্ক দ্বারা কৃতকাজ এবং একক আয়তনে কৃতকাজ, এটা একটু মনে রাখবে। তারপরে পৃষ্ঠটান থেকে হালকা, আর পীড়নও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। পীড়নের যে জেনারেল সূত্রটা আছে ওখান থেকে মাঝে আসে। ওকে, তো এই যে আগে উপরের জিনিসটা ভালো করে ক্লিয়ার করে রাখবে, দেন যদি সময় পাও পীড়ন এবং পৃষ্ঠটানের সূত্রগুলো একটু দেখে যাবে। এইবার একটা বক্স করেছি, দেখো এটা কেন করলাম। এখানে কিছু প্রশ্ন আসে, একটু তুমি পরীক্ষার প্রেসারে এগুলো অনেকে ভুল করে থাকে, যাতে তোমরা ভুল না করো ওই জায়গাগুলো আমি একটু বলে দিই তোমাদের। যেমন ইয়াঙ্কের গুণাঙ্ক yt = 2π√L/g, আপেক্ষিক রো 3টা জিনিস দিয়েছি। তোমরা জানো কোনো যে পার্টিকুলার একটা সাবস্টেন্সের ক্ষেত্রে ইয়াঙ্কের গুণাঙ্ক কিন্তু ধ্রুবক থাকে। তো এখানে কি বলবে, যে একটা তারকে এত গুণ করা হইলো, দৈর্ঘ্য এত গুণ করা হইলো, ব্যাসার্ধের এত গুণ করা হইলো, তাহলে তার ইয়াঙ্কের গুণাঙ্ক কত, বিভিন্ন দেবে 2 গুণ 3 গুণ 4 গুণ, অনেকে ক্যালকুলেশন করে যেটা আসবে সেটা অ্যান্সার দাগিয়ে দেয়। বাট তোমরা জানো কি না যে ইয়াঙ্কের গুণাঙ্ক নির্দিষ্ট সাবস্টেন্সের ক্ষেত্রে ইয়াঙ্কের গুণাঙ্ক নির্দিষ্ট থাকে।
তো এখানে কিন্তু নো চেঞ্জ, কোনো চেঞ্জ হবে না, এই জিনিসটা অনেকে ভুলে যায়। এই জিনিসটা বারবার একটু ওই জন্য খেয়াল করার জন্য বক্স করে দিয়েছি। আরেকটা এখানে তোমার টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার জি, এখানে বলে যে কোনো সরল দোলকের বিস্তার এত গুণ করা হলো অথবা ভর এত গুণ করা হলো তাহলে তার টি বা পর্যায়কালের কি চেঞ্জ হবে। এখানেও অনেকে ক্যালকুলেশন করে বসায় দেয়, কিন্তু তোমরা জানো কি না যে টি এর কখনো বিস্তার এবং ভরের উপর ডিপেন্ড করে না। তো এই জিনিসগুলো অবশ্যই মনে রাখবে। আরেকটা জিনিস আপেক্ষিক রোধ, আপেক্ষিক রোধের নির্দিষ্ট তারের ক্ষেত্রে আপেক্ষিক রোধ কিন্তু নির্দিষ্ট হয়। এখানেও বলে যে লেন্থ এত গুণ করা হলো কি ব্যাসার্ধ এত গুণ করা হলো তাহলে আপেক্ষিক রোধ কত গুণ হবে, অনেকে ক্যালকুলেশন করে বসায় দেয়। তো এখানে খেয়াল রাখবে যে একই তারের বললে আপেক্ষিক রোধের কোনো চেঞ্জ হবে না। সো এইভাবে এখন লিঙ্ক করে পড়া লাগবে, সময় নেই ভাই, এখন একটু গুছিয়ে নিয়ে লাগবে নিজেকে এবং এই টপিকগুলো তোমাদের শেষ করা লাগবে। ওকে, পর্যাবৃত্ত গতি থেকে এই সূত্রগুলো তোমরা অবশ্যই পড়ে রাখবে। এখানে কিন্তু যে এইভাবে বলবে যে দৈর্ঘ্য এত গুণ এবং ত্বরণ এত গুণ করা হলে পর্যায়কালের কত চেঞ্জ হবে কিনা। তো এই জাতীয় সূত্রগুলো আমি একসাথে দিয়েছি, দেখো টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি, 2 পাই রুট ওভার এম বাই কে, 2 পাই রুট ওভার ই বাই জি, তিনটে সুন্দর করে একসাথে মুখস্থ রাখছিলাম আমি। এবং ওমেগা ইকুয়াল টু রুট ওভার কে বাই এম, এই সূত্রটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তারপর এই যে সূত্র এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, এখান থেকে তোমার যে কম্পারিজন করে অনেক সময় প্রশ্ন যায়, এই প্রশ্নগুলো খুবই আসে ঢাকা ইউনিভার্সিটিতে। এ সাইন ওমেগা টি রিটেনটা এসেছিল যে এ হচ্ছে বিস্তার, এভাবে কম্পারিজন করে একটা আদর্শ সমীকরণের সাথে ম্যাচ করে তোমাদের কোশ্চেনগুলো কিন্তু আসতে পারে। আর এটা তো তোমরা জানো এখান থেকে প্রশ্ন হয়। আর এই যে জেনারেল সূত্রগুলো একটু মুখে রাখতে, যে জেনারেল বেগ ভি ম্যাক্স এ ম্যাক্স, ওকে, এই টাইপগুলো থেকেই প্রশ্নগুলো আসার সম্ভাবনা অনেক বেশি অষ্টম অধ্যায় থেকে। ওকে, তো আশা করি তোমরা বুঝতেছো যে কোন জিনিসগুলো তোমাদের এই লাস্ট মোমেন্টে অনেক অনেক ইম্পর্টেন্ট। এবার দেখো আরেকটা গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, যে ঢাকা ইউনিভার্সিটি থেকে প্রতিবারে এই চ্যাপ্টার থেকে কোশ্চেন করে থাকে। এবং কোন চ্যাপ্টারগুলো আমি একটু বলে দিই যে এখান থেকে কোন জিনিসগুলো তোমরা পড়বে। প্রথম যে প্রায়োরিটি থাকবে দশা পার্থক্য, পদ পার্থক্য। এবং এখানে যে জিনিসটা ভুল করে অনেকে, দশা পার্থক্য তোমরা মনে রাখবে 2 পাইয়ের বেশি হতে পারে না, যদি মানটা আসে তাহলে 2 পাই মাইনাস করবা, যতবার 2 পাইয়ের থেকে কম না হয় ততবার মাইনাস করবা। এবং ল্যামডার থেকে বেশি হতে পারবে না পদ পার্থক্য, এটা অনেকে ভুলে যায়, যার কারণে কিন্তু ভুল করে বসে। ওকে, তো এই জিনিসটা মনে রাখে, এই টপিকটা তোমরা ভালো করে ক্লিয়ার করে রাখবে লাস্ট মোমেন্টে। সূত্রটা অনেকে ওখানে যায় পারে না বা ভুলে যায় লাইক দ্যাট। তো অবশ্যই জিনিসগুলো তোমাকে খেয়াল রাখতে হবে। তারপর পরপর সুস্পন্দ নিস্পন্দ দূরত্বটা চাবে, এটা হুবহু বলে দিতে পারে যে পরপর দুটি সুস্পন্দ নিস্পন্দ দূরত্ব এত হলে ল্যামডার মান কত লাইক দ্যাট। এই টপিকটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, ফার্স্ট প্রায়োরিটি তোমরা এই দুটো টপিক রাখবে। এবং অনেক সময় বলতে পারে সমুদ্রের সর্বোচ্চ ঢেউ বা লাইক দ্যাট, এরকম করেই কিন্তু প্রশ্নগুলো চায়। ওকে, আরেকটা হচ্ছে এই যে তোমার ওয়াই ইকুয়াল টু এস সাইন 2 পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স, এটাতে কম্পারিজন করে প্রশ্নগুলো চায়, এটা শর্টকাট আমি মাঝে মাঝে বলে দিয়েছিলাম। ওকে, আর ভি ইকুয়াল টু এফ ল্যামডা জেনারেল সূত্রটা থেকে কিন্তু প্রশ্ন চায় যে ভি ওয়ান বাই ভি টু ইকুয়াল টু এফ ওয়ান বাই এফ টু সমানুপাতিক ব্যস্তানুপাতিক। বারবার বলতেছি এই টাইপটা থেকে কিন্তু একটা প্রশ্ন থাকেই থাকে প্রতিবারে, সমানুপাতিক ব্যস্তানুপাতিক। এবং এখানে বলে যে একটা তরঙ্গ পানি থেকে বায়ুতে গেল, এই লাইক দ্যাট তরঙ্গ দৈর্ঘ্যের ফ্রিকুয়েন্সি চেঞ্জ হয় না কিন্তু ভিয়ের চেঞ্জ হয়, একটা রিটার্ন দিয়েছিলাম আমি, এই টাইপটা কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ। ওকে, তো এখান থেকে জিনিসটা পড়ে নেবে। আর টানা তারের সূত্রটা একটু মুখস্থ থাকলে ভালো হয়, কারণ এখান থেকে যে সমানুপাতিক ব্যস্তানুপাতিক করে সূত্রগুলো সাজায় প্রশ্ন করে, যে এফ টু বাই এফ ওয়ান, যে টি এত গুণ করলে এফ কত হবে, টি কত হবে, যেখান থেকে এই কম্পারিজনগুলো করা যায়, ওই সূত্রগুলো একটু ভালো করে মনে রাখবে তোমরা। ওকে, আর এখান থেকে 9 অধ্যায় থেকে বয়েল চার্লস এগুলো থেকে সেরকম প্রশ্ন আসে না, বাট এটা থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে। সি ইকুয়াল টু 3RT বাই, আমি যেটা এক্সাম নিয়েছিলাম এখান থেকে একটা প্রশ্ন দিয়েছিলাম। ওকে, যে আণবিক ভর এবং টেম্পারেচারের সাথে সমানুপাতিক ব্যস্তানুপাতিক করে প্রশ্ন করবে, যে C2 বাই C1 রুট ওভার T2 বাই T1, এইভাবে লাইক দ্যাট। ওকে, এই জাতীয় প্রশ্নগুলো কিন্তু করবে, বারবার বলতেছি। এবার সেই পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রে যে জিনিসগুলো তোমরা অবশ্যই পড়বে, তাপগতিবিদ্যার এনট্রপির যে সূত্রটা আছে এটা পড়ে নেবে। এখানে এমনভাবে মানটা দেয় যাতে করে ওই যে ইয়েটা আছে ওটা অবশ্যই কাটাকাটি চলে যায়, আমি একটা মান দিয়েছিলাম। আর এই অধ্যায় থেকে থিওরিটা একটু বেশি পড়ে নেবে, থিওরিটিক্যাল একটু বেশি প্রশ্ন হয়, যে প্রথম সূত্র দ্বিতীয় সূত্র কোনটা, প্রথম সূত্র কোনটা দ্বিতীয় সূত্র, এগুলো ভালোভাবে করে নেবে। তারপর DQ প্লাস DU প্লাস DW, এই সূত্রটা একটু ভালোভাবে পড়ে নেবে, যে কখন প্লাস কখন কোনটা মাইনাস। আর এখানে তোমার এই যে 1 - T2 বাই T1 100% ইঞ্জিনিয়ারের দক্ষতা, এবং Q1 বাই Q2 T1 বাই, এই সূত্রটা মনে রাখবে। সূত্র মনে থাকলে তুমি কিন্তু যে কোনো প্রশ্ন এখান থেকেই পারবে। এই লাস্ট মোমেন্টে এই কয়েকটা জিনিস যেন অবশ্যই দেখে যাও। এবং স্থিরতড়িৎ থেকে তোমরা দেখো, স্থিরতড়িৎ থেকে তোমার ধারকের যে সঞ্চিত শক্তি অবশ্যই তোমরা দেখে নিবে। এই তিনটা কম্বিনেশন করে অলরেডি 3টা কোশ্চেন হয়ে গেছে, এবং আমি স্থিরতড়িৎ যখন ডিসকাস করি ওই তোমার যে প্রশ্নগুলো কনফিউশনযুক্ত প্রশ্নগুলো আমি কিন্তু সমাধান করে দিয়েছিলাম, ওইখানে তোমরা অবশ্যই ভালোভাবে দেখে নিবে। ওকে, না বৃত্তাকার ধারকের যে ধারকত্বের সূত্রটা এবং সমান্তরাল ধারকত্বের সূত্রটা অবশ্যই মনে রাখবে। এখানে যে পারমিটিভিটি কে আছে, পরাবৈদ্যুতিক পারমিটিভিটি, এটার সাথে যে সি সমানুপাতিক, এই সম্পর্কটা থেকে প্রশ্ন আসে, যে একটা সমান্তরাল পাত ধারকে 6 পারমিটিভিটি যুক্ত একটা ইনস্ট্রুমেন্ট বা পদার্থ রাখা হলো, তাহলে তার সি কত গুণ হবে, তাহলে 6 গুণ হয়ে যাবে। এই টাইপের প্রশ্ন কিন্তু বারবার আসছিল। এই দুইটা সূত্র অবশ্যই মনে রাখবে। এবং এই যে ইম্পর্টেন্ট কয়েকটা সূত্র দিয়েছি, এখান থেকে প্রশ্ন আসে মাঝে মাঝে, যে ব্যাসার্ধ বা দূরত্ব এত গুণ করলে এফ কত গুণ হবে, তা ডাব্লিউ ইকুয়াল টু QV। আর এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট, সমানুপাতিক ব্যস্তানুপাতিক থেকে আসার মতো, যে চার্জ ঘনত্বের সূত্রটা। ওকে, তো এই লাস্ট মোমেন্টে এই সূত্রগুলো যেন ভালোভাবে তোমরা দেখে যাও। চলাচল থেকে তো সবাই জানে, সার্কিট অনেক ইম্পর্টেন্ট। দেন আপেক্ষিক রোধ একটু আগে বলে আসলাম, এটা থেকে প্রশ্ন করে, এটা এত গুণ বাড়ায়, এটা এত গুণ কমায়, বা এল এর সাথে এম এর সম্পর্ক, এই জিনিসগুলো থেকে প্রশ্ন করে। আর এখানে
W=VIT PV এই যে সূত্রগুলো একটু দেখে যাবে, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা যদিও কম, বাট সূত্রগুলো দেখে যাবে, কাজে আসতে পারে, সূত্র এখান থেকে কিন্তু দিলে দিতেও পারে। আর হুইটস্টোন ব্রিজটা অনেক ইম্পর্টেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য 4টি রোধের যে সাম্য অবস্থা, এখান থেকে মাঝে মাঝে প্রশ্ন আসতে পারে। এবার তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া, চৌম্বকত্ব থেকে যে জিনিসটা পড়ে যাবে, μ0I2πa সার্টেন একটা তার থেকে পার্টিকুলার দূরে চৌম্বক ক্ষেত্রের মানটা চাই এমনভাবে দিবে যাতে কাটাকাটি করা যায়। অলরেডি দুটো প্রশ্ন দিয়েছিলাম আমি, μ0NI/2 আর বৃত্তাকার যে তার আছে এর মধ্যে চৌম্বক ক্ষেত্রের মান, আর F=QVV sin θ। এখান থেকে যদি প্রশ্ন আসে 3টা সূত্র থেকে আসার সম্ভাবনা অনেক বেশি, অনেক বেশি। এবং এখানে তোমার একক মাত্রার যে প্রশ্নগুলো আছে, একক মাত্রাগুলো এই অধ্যায় করে নিবে। যেমন এখান থেকে একটা এসেছিল যে μ0/ε0 এর মাত্রা বা একক কোনটির সমান, রোধ স্কয়ারের ছিল আমাদের আগের প্রশ্ন একটা এসেছিল 18-19 সেশনে। তো এই লেভেলে একটা প্রশ্ন কিন্তু এখান থেকে করতে পারে। ওকে, কারণ কি প্রতিবার ঢাকা ইউনিভার্সিটি কিন্তু একক মাত্রাগুলোকে সাজিয়ে একটা প্রশ্ন করে, এটার জন্য তোমাদের কিন্তু অবশ্যই একটা প্রিপারেশন থাকাই লাগবে। হয় ডিরেক্ট একক মাত্রা চাই, এটা আগে খুব আসতো, এখন থেকে একটু ঘুরিয়ে যাচ্ছে যে নিচের কোনটি এটার একক নয়, নিচের কোনটি এটার একক, বা এটার অনুপাত আর এককের সমান হতে পারে। তোমরা রিসেন্ট 2-3টা বছরের কোশ্চেন দেখো, এরকম লেভেলের কিন্তু কোশ্চেন আসতেছে যে নিচের কোনটি আমাদের সময় আসছিল মেবি নিচের কোনটি ভরের একক নয়, আমাদের আগের বেলা আবার এসেছিল নিচের কোনটি μ0ε0 এককের সমান। ওকে, আবার তার আগে এসেছিল μ0ε0 একক কোনটি, এই টাইপের। মানে যারা এইভাবে অ্যানালাইসিস করে তারাই আসলে এগুলো বলতে পারবে। এক্স্যাক্টলি, ইয়েস। তাহলে তোমরা অবশ্যই ভাবে অ্যানালাইসিস করে পড়বে। যারা আমার শিটগুলো কালেক্ট করেছে বা যারা আমার নিয়মিত এপিসোডগুলো দেখেছে, তারা অলরেডি এগুলো বুঝেছে আমি কোন জিনিসগুলো বলতে চেয়েছি আসলে। ওকে, কারণ তোমরা দেখো এরকম লেভেলের কিন্তু প্রতিবারই একটা প্রশ্ন আসে, কারণ এই ধরতে পারতে হবে তো, কারণ তারা ওই লেভেলের প্রশ্নটা করবে। আমি এমনি বলি না যে 10 সালের প্রশ্ন সমাধান করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ওকে, এবার আসলে তড়িৎ চৌম্বক আবেশ, যে তড়িৎ প্রবাহী থেকে যে ইম্পর্টেন্ট টাইপটা, সেটা হচ্ছে প্রথম যেটা আমি দেবো, ট্রান্সফর্মার থেকে প্রচুর কোশ্চেন আসে, এবং Q=AB cos θ। ট্রান্সফর্মার আগে খুবই একটা ফেভারিট টাইপ ছিল ঢাকা ইউনিভার্সিটির। আল্লাহ যদি সহায় থাকে বা তোমাদের বেলা আসার সম্ভাবনা অনেক বেশি। তারপরে Q=AB cos θ, I RMS E RMS, এই যে RMS যে বেগগুলো আছে সর্বোচ্চ সর্বনিম্ন, তারপর I=I0 sin ωt, এই যে কম্পারিজন প্রশ্নগুলো, এই কম্পারিজন প্রশ্নগুলো কিন্তু খুব আসে এখান থেকে। তো 5 হাজার থেকে এই দুইটা টপিক খুবই ইম্পর্টেন্ট। একটা ট্রান্সফর্মার, একটা Q= এই যে তোমার তড়িৎ ফ্লাক্স যে আছে AB cos θ, আর এখান থেকে I RMS E RMS I=I0 sin ωt, এই যে কম্পারিজন প্রশ্নগুলো, যেটা তোমরা জানো এখান থেকে প্রশ্ন দিয়েছিলাম আমি একটা কোশ্চেনে। সো এই জিনিসগুলো আসবে। জ্যামিতিক আলোক বিজ্ঞান খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, যেখান থেকে রিটেন এবং MCQ দুইটাই এসেছিল আমাদের সময়। তো প্রথম যে টপিকটা পড়বে যে প্রতিসরণাঙ্কের সাথে যে আলো, ল্যামডা, ফ্রিকোয়েন্সি, আপাত গভীরতা, প্রকৃত গভীরতা, এই যে প্রতিসরণাঙ্কের সাথে যে সবগুলোর রিলেশন, এই রিলেশনের সূত্রটা তোমাকে ভালোভাবে জানা লাগবে। এই সমানুপাতিক ব্যস্তানুপাতিক থেকে কিন্তু প্রশ্নটা খুবই আসে। পরবর্তী 1/f 1/u 1/v থেকে এই সূত্র থেকে কী লেভেলে প্রশ্ন আসবে আমি একটা রিটেন দিয়েছিলাম অলরেডি, যে কত দূরে বস্তুকে রাখলে তার বিবর্ধন এত গুণ হবে, বা কত দূরে বস্তু রাখলে তার এত দূরে প্রতিবিম্ব গঠিত হবে, এই লাইক দ্যাট প্রশ্নগুলো এখান থেকে কিন্তু আসার সম্ভাবনা অনেক বেশি। তারপরে যে জিনিসটা ইম্পর্টেন্ট সব থেকে বেশি, যে অবশ্যই তোমরা জানো লেন্সের ক্ষমতা অ্যাজ ওয়েল অ্যাজ রসদৃষ্টি দীর্ঘ দৃষ্টি থেকে প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা অনেক বেশি। একটু পিকুরি টাইপের প্রশ্ন, অনেকে বুঝতে পারে না। অলরেডি আমি জ্যামিতিক আলোক বিজ্ঞান থেকে এটার শর্টকাট সহ একবারে ভালোভাবে এই প্রশ্নগুলো আমি বুঝিয়ে দিয়েছি, চিত্র সহ, রিটেন সহ কীভাবে আসতে পারে এখানে। ওকে, তোমরা যারা দেখো নি জ্যামিতিক আলোক বিজ্ঞানে, আমরা দেখে নিতে পারো। আর প্রিজম থেকে তোমরা এই দুইটা খালি আমি মুখস্থটা করে গিয়েছিলাম, যে √2 যখন প্রতিসরণাঙ্ক হবে তখন ন্যূনতম বিচ্যুতি কোণ 30 ডিগ্রি, আর √3 যখন হবে তখন ন্যূনতম বিচ্যুতি কোণ হবে 60 ডিগ্রি। এই দুটো মুখস্থ করে গিয়েছিলাম, কারণ এই √2টা খুবই আসতো। অত পরীক্ষার হলে হ্যাঁ ঠিক আছে মিলাতে পারতাম ক্যালকুলেশন করে, বাট অত সময় আমার হাতে ছিল না, যাতে আসলে আমি চট করে পারি, ওই জন্য মেমোরাইজ করে গিয়েছিলাম। ওকে, তো আশা করি তোমরা জিনিসগুলো ফিল করতেছো যে কোন জিনিসগুলো তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। এবার যদি দেখি ভৌত আলোক বিজ্ঞান থেকে তোমাদের কি পড়া লাগবে, ভৌত আলোক বিজ্ঞান থেকে আমি বলতেছি C=1/√μ0ε0। এই সূত্রটা থেকে পরপর অনেকবার কোশ্চেন এসেছে, বলে যে μ0ε0 একক কোনটা, বলে যে নিচের কোনটি আলোর বেগের সমান, এই টাইপের জিনিসগুলা। তারপরে C=E0 B0, এই জিনিস। আর ইয়াঙ্কের দিয়েছির পরীক্ষার যে কন্ডিশনগুলো, কখন অন্ধকার পট্টি, কখন উজ্জ্বল পট্টি, এই জিনিসগুলো সৃষ্টি হবে, এইখানকার যে লিমিটগুলো আছে এগুলো একটু তোমরা দেখে নিবে। আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনায় 3টা সূত্র জানা থাকলেই হয়। বিভিন্নভাবে প্রশ্ন আসে যে C/√2 বেগে চললে আদি দৈর্ঘ্যের কত গুণ হবে, লাইক দ্যাট, এরকম টাইপের প্রশ্নগুলো তোমরা পারবে। পরমাণু, আর এখান থেকে আলোর তড়িৎ ক্রিয়ার যে কন্ডিশনগুলো আছে, ন্যূনতম যে ফ্রিকোয়েন্সি, এই জিনিসগুলো একটু দেখে নিবে। এই জিনিসগুলো খুবই আলোর তড়িৎ ক্রিয়া থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। এবার পরমাণুর মডেল থেকে তেজস্ক্রিয় ভাঙ্গন, তোমরা সবাই জানো যে পরমাণুর তেজস্ক্রিয় ভাঙ্গন বারবার বলেছিলাম, অনেক ইম্পর্টেন্ট। ওই পাশে ভর সংখ্যাগুলো ব্যালেন্স করে যে করতে হয়, আলফা বিটা গামা বের হয়, এই জিনিসগুলো অ্যান্ড অধ্যায়ও শর্টকাট শো আমি দিয়ে দিয়েছিলাম। সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স, এই সূত্র 3টা অবশ্যই পড়ে যাবে। দেন আইসিটির যে অংশগুলো, এটা একটু দেখে যাবে, যে যোগ বিয়োগ, বাইনারি যোগ বিয়োগগুলো অনেক সময় চাই, কিন্তু যোগ ওর বিয়োগটাই বেশি আসে, তো এটা একটু ভালো করে দেখে নিবি। অনেক সময় অর গেট, নন গেট, এই টাইপের প্রশ্নগুলো কিন্তু আসার সম্ভাবনা অনেক বেশি। দ্যাট মিনস আইসিটি অংশটা তোমরা একটু ভালোভাবে কিন্তু দেখে যাবে, বারবার বলতেছি। ওকে, তো আশা করি তোমরা ফিজিক্স যে অংশগুলো লাস্ট মোমেন্টে দেখতে হবে তোমরা বুঝতে পেরেছো। এবার চলো আমি যে গ্রাফ, যেহেতু প্রতিবার একটা প্রশ্ন আসে, এবং গ্রাফের যে জিনিসগুলো তোমাদের যাতে ভুল না হয়, ওই গ্রাফের প্রশ্নগুলো একটু সমাধান করে দেওয়ার ট্রাই করি।
আচ্ছা দেখো, গ্রাফের ঢাকা ইউনিভার্সিটিতে যে টাইপের গ্রাফগুলো আসে আসলে সেগুলো জেনারেলি পারা যায় না সহজে। কারণ কি, ওগুলো বর্গ টাইপের গ্রাফ আসে। প্রথমে আমি যখন এই গ্রাফগুলোর সম্মুখীন হই, প্রথমে আমিও সেভাবে পারতাম না, বাট যখন এগুলোর সাথে একটু কৌনিক্সটা রিলেট করার ট্রাই করি তখন কিন্তু গ্রাফগুলো আমার কাছে খুব ইজি মনে হয়েছিল, এবং এটা আশা করি সবার কাছে অনেক অনেক ভালো লেগেছে। এবং সবাই গ্রাফগুলো দেখি, আমি পরবর্তীতে গ্রাফ রিলেটেড প্রবলেম দিলে দেখি ঝটপট সবাই অ্যান্সার করতে পারে। সেটা হচ্ছে আমরা কৌনিক্সের ক্ষেত্রে জানি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x হলে গ্রাফটা এরকম লেভেলের হয়, এবং যার উপর স্কোয়ার থাকে সেই অক্ষরটাকে গ্রাফটা স্পর্শ করতে চায়, এবং আদার্স যে চলকটি থাকে সেই পাশে গ্রাফটি হা করে থাকে এইভাবে। ওকে, যদি পজিটিভ হয় তাহলে পজিটিভ পাশে, আর যদি এক্সটা নেগেটিভ হয় তাহলে নেগেটিভ পাশে। এই দুইটা থিওরি জানা থাকলে তুমি যে কোনো গ্রাফ পারবা, যে যার উপরে স্কোয়ার থাকে তাকে গ্রাফটি স্পর্শ করতে চায়, এবং আদার্স যে চলকটি আছে সে পাশে হা করতে চায়। ওকে, আর যদি স্কোয়ার সম্মিলিত গ্রাফ না হয়, যেমন এজ ইকুয়াল টু ভিটি, এস আর টি যদি গ্রাফ অঙ্কন করতে বলি তাহলে তুমি জেনারেলি সরলরেখা অঙ্কন করবা, কারণ এখানে কোনো স্কোয়ার সম্মিলিত কোনো কিছু নেই। আর স্কোয়ার থাকলে গ্রাফটি কার্ভ হতে বাধ্য, তুমি কৌনিক্সে দেখলা। ওকে, তাহলে স্কোয়ার সম্মিলিত গ্রাফ কখনো স্ট্রেট লাইন হবে না, এই জিনিসটা শুধু মাথায় রাখো, যে স্কোয়ার সম্মিলিত গ্রাফ কখনো স্ট্রেট লাইন হবে না, অবশ্যই অবশ্যই কার্ভ হবে। বাস এই কয়েকটা জিনিস জানা থাকলে তুমি যে কোনো গ্রাফ অনায়াসে সমাধান করতে পারবে। এইবার দেখো, প্রথম যে গ্রাফটি দিয়েছি এখানে, নিচের কোন গ্রাফটি সরণ বনাম সময় লেখচিত্রের সমবেগ নির্দেশ করে? তাহলে দেখো, আমরা সমবেগের সূত্র এজ ইকুয়াল টু ভিটি জানি, তাহলে সরণ বনাম সময় এটা হচ্ছে তোমার সমানুপাতিক সম্পর্ক। তাহলে এজ আর টি কী হবে? এই যে সরল লেখা হবে, এখানে কোনো স্কোয়ার নেই, তাহলে আনসার কোনটা হবে? দেখো, আনসার কিন্তু একটা অপশনে নাই। এখন তোমাদের শুধু মাথায় রাখতে হবে যে সরল লেখা কিন্তু কি ইনক্রিজেই হবে, ডিক্রিজ কি হতে পারে না। বেগ তো সমবেগে ডিক্রিজও হতে পারে, দ্যাট মিনস এটা হবে কিন্তু আনসার। এই দুইটা তো কখনোই হবে না, কারণ আমরা কি জানি এজ ইকুয়াল ভিটি, এখানে কোনো স্কোয়ার নাই, যেহেতু স্কোয়ার নাই, স্কোয়ার না থাকলে তো কখনোই গ্রাফ তো কি হবে না, কার্ভ হবে না। এক্স্যাক্টলি, তাহলে তোমরা এইভাবে যদি মনে রাখতে পারো অনায়াসে দুইটা অপশন কিন্তু বাদ দিতে পারবা। এখন এইটুকু একটু জায়গা দেখাই দিই আমি, যদি ভি ভার্সেস টি হয় তাহলে সমবেগের গ্রাফ হবে কিন্তু এইটা, যে সময় যাচ্ছে বেগের কোনো পরিবর্তন হচ্ছে না। যদি সেটা এস ভার্সেস টি হয়, দেখো কার কার মধ্যে গ্রাফটা অঙ্কন করতেছো, এটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট। এই যে এস ভার্সেস টি হয় তাহলে কিন্তু গ্রাফটা হবে এরকম, সেটা এরকমও হতে পারে, ইনক্রিজও হতে পারে, ডিক্রিজও হতে পারে। দেখো ডিক্রিজটা কিন্তু অপশনে দিয়েছিল, এটা হবে আনসার। আর এইটা অনেকে দাগায় দেয়, এস ভার্সেস টি এর গ্রাফটা সমবেগ, এই সমবেগ মানে অনেকে বুঝে খালি সমান্তরাল, খালি সমান্তরাল না। এটা দেখো সময় যাচ্ছে কিন্তু কোনো অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না, স্মরণ হচ্ছে না, তার মানে কিন্তু এটা কিন্তু স্থির অবস্থা প্রকাশ করে। এটা কি প্রকাশ করে বলো? স্থির অবস্থা প্রকাশ করে। এটাও কিন্তু ইউনিভার্সিটিতে এসেছিল, স্থির অবস্থা প্রকাশ করে। ওকে, আচ্ছা এবার আসো, একটি পাথরকে একটি উঁচু জায়গা থেকে নিচে ফেলে দেওয়া হলো, নিম্নের কোন লেখচিত্রটির গতিকে প্রকাশ করে? গতিকে প্রকাশ করে। তাহলে পাথর যেহেতু উপর থেকে নিচে পড়তেছে, তাহলে সূত্র কী হবে? ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি হবে। তাহলে ভি এর সাথে টি এর সম্পর্ক কী বলো? সমানুপাতিক। সমানুপাতিক গ্রাফ কখনো কার্ভ হয় না, আর কার্ভ না হলে তো এই দুইটা কখনোই অ্যান্সার হবে না রে ভাই। তাহলে এইটা আর এইটা হতে পারে অ্যান্সার। তাহলে এইটার মধ্যে কোনটা হবে? এই যে ভি আর টি এর সমানুপাতিক সম্পর্ক। আর এইটা কেন হচ্ছে না এস আর টি? কারণ এস আর টি এর সূত্র দেখো, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি বা জিটি স্কয়ার যাই বলো, এস এর সাথে টি এর সম্পর্ক কিন্তু বর্গের সমানুপাতিক। বর্গের রিলেটেড কখনো সম্পর্ক কখনো সরল লেখা হতে পারে না, বারবার যেটা বলতেছি। তাহলে এটা কখনো আনসার হবে না, বুঝা গেছে? কারণ এটা স্ট্রেট লাইন, আর এটা বর্গের সম্পর্ক আমরা জানি। আচ্ছা এবার পরেরটাতে আসি, সমবেগে চলমান একটি গাড়ি ব্রেক কষার পর গাড়িটি সমবন্ধনে থামতে শুরু করলো, নিম্নের কোন লেখচিত্রটি গাড়ির সরণ বনাম সময়ের লেখচিত্র? আমরা কি জানি? বেগ, বেগ কি বলছে? সমবেগ। তাহলে সমবেগ যদি হয় একটু খেয়াল করো, তাহলে সবাই এই যে প্রথম দিকে শুরু হবে, এই যে শুরু হয়েছে, এই যে শুরু হয়েছে, এই যে শুরু। সমবেগ মানে কি? বেগটা স্থির। এই যে চারটা গ্রাফের বেগটা স্থির, খুব সুন্দর, চারটার মধ্যে যে কোনো একটা অ্যান্সার হতে পারে। কিন্তু পরের পার্টটা কি বলছে? সমমন্দনে চলা শুরু করছে। এখন সমমন্দনে চলা শুরু করছে এবং ভি ভার্সেস এস গ্রাফ। তাহলে কোন সূত্রটা? ভি স্কয়ার ইকুয়াল টু ই স্কয়ার মাইনাস 2s। ওকে, তাহলে ভি স্কয়ার আর এস এর মধ্যে সম্পর্কটা কি দাঁড়াচ্ছে? ভি স্কয়ার সমানুপাতিক মাইনাস এস। তাহলে দেখো স্কয়ার, পরের পার্টটা কিন্তু স্কয়ার রিলেটেড চলে আসলো। এখন পরের পার্টটা যেহেতু স্কয়ার রিলেটেড চলে আসলো, স্কয়ার রিলেটেড আসার কারণে কি হলো বলো? ইয়েস, স্কয়ার আসা মানে কোনো সরল রেখা হবে না পরের পার্টটাতে। এই যে পরের পার্টটাতে এটাতে সরল রেখা দিছে, এই যে স্ট্রেট লাইন, এটা তো সরল লেখা দিছে। তার মানে এই দুইটা কখনোই অ্যান্সার হতে পারে না, কারণ পরের পার্টটা স্কয়ার সম্মিলিত রিলেশন, যেটার এই দুইটা কখনো হতে পারে না। দেখছো এমনি 50-50 চান্স চলে আসলে হয় এটা অ্যান্সার হবে, না এটা অ্যান্সার হবে। এখন আমি পরের কৌণিক্স হিসাবে চলে যাই, যার উপর স্কয়ার থাকবে গ্রাফটি কি বলো? তাকে স্পর্শ করতে চাবে। এই যে কৌণিক্স, ওয়াইয়ের উপর স্কয়ার ছিল, গ্রাফটি কি ওয়াইকে স্পর্শ করতে যাচ্ছিল। এখানে ভি এর উপর স্কয়ার ভিকে স্পর্শ করতে চাবে, কিন্তু মাইনাস থাকার কারণে কি, এই যে মাইনাস থাকার কারণে গ্রাফটি কি হয়ে যায়? উল্টে যায়। তার মানে এইখানে দেখো, ভি যে ভিকে স্পর্শ করতে, এই যে এই গ্রাফটা কিন্তু ভিকে স্পর্শ করতে যাচ্ছে, দেখছো? কিন্তু ভিকে স্পর্শ করতে সে পারবে না, উল্টে যাবে, কারণ কি মাইনাস আছে, এই যে মন্দনে চলছিল, এই যে ভি স্কয়ার মাইনাস এস আছে। তাহলে গ্রাফটি এই যে এই নাম্বারটা হবে অ্যান্সার। ভিকে স্পর্শ করতে চাবে বাট উল্টে যাবে। ওকে, তাহলে উল্টে গেছে কিন্তু, তাহলে এটার হবে অ্যান্সার হবে কিন্তু এইটা। তো আশা করি তোমরা জিনিসগুলো বুঝতেছো।
এবার আসো পরের এমসিকিউটাতে, অনেক জোস একটা এমসিকিউ। দেখো, একটি গাড়ি সমতরণে চলার পর একটি নির্দিষ্ট বেগে চলে। তাহলে এবার প্রথমে চলছে সমতরণে, তারপর একটা নির্দিষ্ট বেগে চলে। এক্ষেত্রে সরণের সাথে বেগের সম্পর্ক। ওকে, তাহলে ভি ভার্সেস এস গ্রাফ। তাহলে প্রথমে চলছে কি, প্রথমেই চলছে সমতরণে। তাহলে সমতরণের সূত্র আমরা ভি ভার্সেস এস সূত্র, ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2as। তাহলে ভি স্কয়ারের সাথে এস এর সম্পর্ক কি, সমানুপাতিক। এখানে কোনো মাইনাস নাই কিন্তু এবার, কারণ এখানে জাস্ট সমতরণে চলেছে। তাহলে ভি এর উপর যেহেতু স্কয়ার, গ্রাফটি কাকে স্পর্শ করতে চাবে, বলো বলো বলো, তাড়াতাড়ি বলো। ইয়েস, গ্রাফটি ভি কে স্পর্শ করতে যাবে। তাহলে এই যে গ্রাফটি কোথায়, কোন গ্রাফটা ভিকে স্পর্শ করতে চাইছে। আবার বারবার বলছি, স্কয়ার সম্মিলিত রিলেশন কখনো সরলরেখা হতে পারে না। তার মানে এটাও সরলরেখা দেওয়া আছে, এটাও সরলরেখা, স্টার্টিংটা দেওয়া আছে, কখনোই সরলরেখা হবে না স্কয়ার সম্মিলিত গ্রাফ। তার মানে এই দুটো তো এমনিই বাদ রে ভাই। এখন এটা তো তার ভিকে স্পর্শ করতে চাচ্ছে না, মনে হয় যে গ্রাফটা ভি থেকে দূরে যাচ্ছে। তাহলে অ্যান্সার হবে এইটা, এই যে ভিকে স্পর্শ করতে যাচ্ছে, বুঝতে পারছো? তাহলে অ্যান্সার হবে এইটা। এর পরেরটাতে আসি। তাহলে প্রথমে চলছে সমবেগে, তারপরে সুষমভাবে বেগ বৃদ্ধি পাইছে। প্রথমে কিভাবে চলছে, সমবেগে, তারপরে সুষমভাবে বেগ বৃদ্ধি পাইছে। তাহলে সমবেগে চলা মানে কি, এই যে এখানে সমবেগে চলছে, এটা হবে না, এটাতে সমবেগে না। তাহলে এটা সমবেগে চলছে, এটা সমবেগে চলছে, কারণ ভি ভার্সেস এস। তাহলে এই তিনটার মধ্যে একটা অ্যান্সার হতে পারে। এবং পরবর্তীতে সুষমভাবে বেগ বৃদ্ধি পাইছে। পরবর্তী সুষমভাবে বৃদ্ধি পাওয়া মানে কি, যে এটা ভি স্কয়ার বলে ইউজ 2s। তার মানে কি, ভি স্কয়ার ভিকে স্পর্শ করতে চাবে। তাহলে এই যে এই গ্রাফটা দেখো, ভিকে স্পর্শ করতে চাচ্ছে। ওকে, ভিকে কি করতে চাচ্ছে, স্পর্শ করতে চাচ্ছে, এই যে ভিটা। তাহলে অ্যান্সার হবে কিন্তু এইটা। ওকে, এই যে পরেরটাতে আসি। সমবেগে চলা মানে একটি গাড়ি ব্রেক কষার পর সমমন্দনে চলা শুরু করলো। তাহলে প্রথমে সমবেগে চলছে, পরে ব্রেক কষে সমমন্দনে চলা শুরু করছে। তাহলে সমবেগ মানে কি, এবং এখানে সময় চাইছে দেখো, এস ভার্সেস টি এর গ্রাফ চাইছে। আগেগুলো কি ভি ভার্সেস এস চাইছিল, এখানে কি চাইছে এস ভার্সেস টি। তাহলে আমরা জানি, তাহলে প্রথমে যেহেতু সমবেগে চলেছে, তাহলে এস ভার্সেস টি এর গ্রাফটা কী হবে বলো। এক্স্যাক্টলি এই যে সমবেগের গ্রাফ কিন্তু এইটা, এস ভার্সেস টি। ওকে, আমি কী বলছি, স্মরণ বনাম সময় আমরা কি জানি, এজ ইকুয়াল টু ভিটি। তাহলে এজ ইকুয়াল টু ভিটি, এজ আর টি এর সম্পর্ক হবে সমানুপাতিক। তাহলে এইটা হবে। অ্যান্ড দেন ফিনিশিংয়ে সে কীভাবে চলা শুরু করছে, সমমন্দনে। আমরা কি জানি, এজ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ এটি স্কোয়ার। তাহলে এস এর সাথে সম্পর্কটা কী যাচ্ছে, মাইনাস টি এর স্কোয়ার সম্পর্ক। দ্যাট মিনস টিকে স্পর্শ করতে চাবে, টি স্কোয়ার মাইনাস টি স্কোয়ার, যেহেতু দেখো টি এর উপর স্কোয়ার আছে, টিকে স্পর্শ করতে চাবে। তাহলে এই পর্যন্ত আমি বুঝলাম যে এস ভার্সেস টি সমানুপাতিক সম্পর্ক এইটা হবে, এজ ইকুয়াল টু ভিটি সূত্র দেখে। কিন্তু পরেরটা দেখো, এস এর সাথে বর্গের সমানুপাতিক, তাহলে আমার সরল লেখা হওয়ার কোনো চান্স নেই। তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে, দেখো টি স্কোয়ার মানে কি, টিকে স্পর্শ করতে যাবে কিন্তু মাইনাস থাকার কারণে উল্টে যাবে, যেটা আমরা এই যে কৌণিস থেকে জানছি। তাহলে টিকে স্পর্শ করতে চাচ্ছিল, এই যে দেখো এই গ্রাফটা কিন্তু, এই যে দেখো টিকে স্পর্শ করতে চাচ্ছিল, বাট মাইনাস থাকার কারণে এই গ্রাফটি কী হয়ে যাবে বলো, এই যে মোর চেঞ্জ করে নেবে, উল্টে যাবে। তাহলে আনসার কোনটা হবে বলো, এই যে বি নাম্বারটা হবে কিন্তু আনসার। তাহলে প্রথমে সময় গিয়েছিল, পরে সে টিকে স্পর্শ করতে চাবে, না চাই কিন্তু উল্টে যাবে। ওকে, তো আশা করি তোমরা জিনিসগুলো বুঝতেছো। গ্রাফ রিলেটেড যে কোনো কোশ্চিন তোমরা আসলে সমাধান করতে পারবে। এবং এই মুহূর্তে তোমরা লাস্ট একদিনে তোমরা কী কী সমস্যা হচ্ছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। সেই সমস্যাগুলোর সমাধান নিয়ে অবশ্যই আমি ভিডিও বানানোর ট্রাই করব। এবং তোমরা খুব মনোযোগ সহকারে এই পরীক্ষাটা দিবে মনে করি, কোনো হেজিটেশনে পড়বে না, রিল্যাক্স থাকবে, তোমার দ্বারাই হবে, তোমার দ্বারাই পসিবল, কোনো সমস্যা নেই। ইনশাল্লাহ তোমরা শততম ব্যাচের মর্যাদা সবাই অর্জন করবে। তোমাদের সবার প্রতি দোয়া রইল, ইনশাল্লাহ সবার সাথে ক্যাম্পাসে দেখা হবে। সো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।